あなただけそばにいて অন্যদিকে লিজেনের সৎমা এবং তার ছেলেকে দেখতে পাই। তারা দুজনে অফিসে বসছিল। অ্যাসিস্ট্যান্ট লিজেনের সৎমাকে বলে, ম্যাডাম, ওই ছোট্ট কোম্পানিটা রাজি হয়ে গেছে, তাকে যেন আমরা $4 মিলিয়ন দিয়ে দিই, তাহলে সে আমাদের এই হীরের খনিটা দিয়ে দেবে। এটা শোনার পরে তার সৎমা অ্যাসিস্ট্যান্টের ওপর রেগে যায়। সেই সময় তার ছেলে তাকে বলে, মা, যদি এই কোম্পানিটা আমরা না নিই তাহলে স্টিফেন আমাদের কোম্পানির সঙ্গে কাজ করবে না এবং বাবাও খুব রেগে যাবে। আমরা লিজেনের সাথে কম্পিটিশনটা কিভাবে করব? তুমি আমার ফিউচারের ব্যাপারে তো কিছু ভাবো। তার মা তো চিন্তায় পড়ে যায়। সামনে গর্ত, পেছনে কুয়া। সে মনে মনে ভাবতে থাকে, রিস্ক তো আমাকে নিতেই হবে। লিজেনের সৎমা রাজি হয়ে যায়। তুমি এক্ষুনি ফস্টার কোম্পানির সাথে গিয়ে দেখা করো, তাকে বলো আমরা তার ডিলটা অ্যাকসেপ্ট করছি। অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার পরে তার ছেলে তার মাকে বলে, তুমি তো রাজি হয়ে গেছো, কিন্তু এক্সট্রা $1 বিলিয়ন আমরা কোথা থেকে আনবো? আমরা তো আমাদের সমস্ত শেয়ার বিক্রি করে দিয়েছি। যদি আমরা সব কিছু বিক্রি করে দিই তবুও আমরা $1 বিলিয়ন জোগাড় করতে পারবো না। তার মা বলে, তুই কি বোকা আছিস নাকি রে? তুই এক্ষুনি ইয়াংশির কাছে গিয়ে দেখা কর। অন্যদিকে লিজেন এবং লিনকে তাদের শ্বশুরবাড়িতে দেখতে পায়। লিজেন তো একদম পত্নীব্রতা হয়ে গেছে। লিজেনের হাতে কোনো কাজ ছিল না। মনে হয় লিন লিজেনকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছে। লিন তার ফলোয়ার্সদের সাথে লাইভ স্ট্রিমিংয়ে কথা বলছিল। সেটা হওয়ার পরে লিজেন লিনকে বলে, ডার্লিং, তোমার তো নিশ্চয়ই তেষ্টা পেয়েছে, তুমি এই জলটা একটু খেয়ে নাও। জুন ও লিনের বাড়িতে ছিল, একটা জায়গায় শুয়েছিল। সেখানে ইয়াং ইয়াং চলে আসে, তার পেটের ওপরে একটা বড় তরোয়াল রেখে দেয়। ইয়াং ইয়াং লিজেনের বন্ধুটাকে জিজ্ঞেস করে, আরে তোকে বলছি, ওই ডুপ্লিকেট, তুই কি এখানে থাকবি নাকি রে? জুন তাকে বলে, কেন, কি হয়েছে? ইয়াং ইয়াং বলে, লিজেন তো এই ফ্যামিলির জামাই, সে এখানে থাকবে, কিন্তু তুই কে? ফালতু একটা ছেলে। জুন তাকে বলে, তুমি এত চিৎকার করছো কেন? এটা কি তোমার বাড়ি নাকি? সে বলে, আমি লিনকে এত খুশি কখনো দেখিনি। লিজেন তো বেকার হয়ে গেছে, তার কাছে তো কোনো কাজই নেই। তুই মনে হয় কাজ কোনো পাসনি, বেকার। তুই ভিক্ষে কর, একটা বাটি নিয়ে দাঁড়া। এরপর তারা দুজন চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পরে তারা দুজন আবার চুপ হয়ে যায়। অন্যদিকে লিজেন লিনকে বলে, ডার্লিং, আমি তো বেকার হয়ে গেছি, আমার হাতে কোনো কাজ নেই। তুমি আমাকে অপছন্দ করবে না তো? কখনো না। বিজনেসে ভালো এবং খারাপ সময় তো থাকতেই পারে। এখন তোমার খারাপ সময় চলছে, এখন আমি তোমাকে ফুল সাপোর্ট করব। আমি সর্বদা তোমার পাশে থাকব। লিন লিজেনকে বলে, আমার এখন 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। আমি যদি আরও একটু বেশি মেহনত করি তাহলে আমি নাম্বার 1 সেলিব্রিটি হয়ে যাব। আমি তোমাকে সাপোর্ট করব। পয়সার কথা তুমি একদমই চিন্তা করো না, আমরা যে করে হোক চালিয়ে নেব। এই রোমান্টিক কথা শোনার পরে জুন ইয়াং ইয়াংকে বলে, ওই মেয়েটা, তোর বন্ধু তো তোকে ছেড়ে দিয়ে বড়লোক ছেলেকে বিয়ে করে নিয়েছে, তোর এবার কি হবে? তুই কি কখনো চেষ্টা করিসনি? 4-4টে কাজ করছিস, তোর কি সারাদিন কোনো কাজ নেই? তুইও যে কোনো কোটিপতিকে ধরে নে। ইয়াং ইয়াং বলে, আমি এবং আমার বন্ধু দুজনের ভাগ্যটা সম্পূর্ণ আলাদা। আমার ভাগ্যে হয়তো কোটিপতি ছেলে লেখা নেই। আমি কোনো সহযোগিতা নিতে চাই না। তারা দুজন একে অপরের সাথে দেখা করেছে, তারা দুজন একে অপরকে ভালোবেসেছে, তারা খুব খুশি। সবার সাথে যে এরকমটা হবে এরকম তো কোথাও লেখা নেই। তুমি তো তোমার বন্ধুর থেকে একদমই আলাদা। মেয়ে দেখতে পেয়েছো আর কোনো চিন্তা নেই। তোমার মুখ থেকে কুকুরের মতো লালা বেরোতে থাকে। জুন বলে, ঠিক আছে, আমি স্বীকার করছি, আমি তোমাকে অনেক কিছু বলেছি এবং আমি তোমাকে বিরক্তও করেছি। তার মানে এটাই নয় আমি কোনো খারাপ ছেলে। তুমি শুনে নাও, আমি একজন আর্টিস্ট, আমি ভালো ছবি আঁকতে পারি। তুমি কি এটা জানো? তখন ইয়াং ইয়াং বলে, আরে তুই কোনো কাজের না। আজকালকার দিনের ছেলেরাও তোর থেকে অনেক ভালো পেন্টিং করে। তার পেছনে যেতে যেতে তাকে বলে, আরে একটু দাঁড়া, তুই আমার ট্যালেন্টটা কি দেখতে চাস? ইয়াং ইয়াং জুনকে বলে,
তুই আমার একদম পিছু নিবি না, আমার কাছ থেকে দূরে সরে যা বলছি। আমরা এখানে কি বুঝতে পারি? আবার একটা নতুন ভালোবাসার সৃষ্টি হয়েছে। ইতিহাস সাক্ষী আছে, শত্রু ভবিষ্যতে মিত্র হয়ে যায়। আর একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। এরপর লিন লিজেনকে বলে, তোমার বন্ধু আমার বন্ধুকে কেন ডিস্টার্ব করে? সে কি ইয়াংকে ভালোবেসে ফেলেছে? লিজেন বলে, আমার বন্ধু কোনো দিন রিলেশনশিপে ছিল না। সে সারা জীবন জুয়েলারিকে ভালোবেসে এসেছে। সে কোনোদিন এটার ব্যাপারে কখনো ভাবেনি এবং কোনো মেয়েকে আজ অবধি প্রপোজ করেনি। এটা তার জীবনে প্রথম হচ্ছে। ওকে ওর মতো চেষ্টা করতে দাও, ওকে ছেড়ে দাও। আমরা দুজন একটু মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলি। লিজেন লিনকে বলে, আচ্ছা যদি আমি সিইও না হতে পারি তাহলে কি তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে? লিন তাকে বলে, তুমি এরকমই থাকো। তোমাকে কি সিইও হওয়ার দরকার আছে? আমি জানি না সিইও হলে তার স্ত্রীরা কীরকম থাকে। তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। তুমি কোম্পানি চালাও কিংবা জুয়েলারি বিক্রি করো, আমি সব কিছুতেই তোমার সাথে আছি, তোমার পাশে আছি। এরপর লিজেন লিনের সামনাসামনি চলে আসে এবং হাসতে হাসতে তাকে বলে, তুমি কি জানো আমি জীবনের সবচেয়ে ভালো জিনিসটা কি করেছি? যখন আমি প্রথম আমার অ্যাসিস্ট্যান্টকে বলি তোমার উপরে দোষ চাপাতে এবং তোমাকে ফাঁসাতে, এই কথাটা বলার পর লিজেন সেখান থেকে ছুটে চলে যায়। দেখার বিষয় হলো এটা, লিজেন কি সিইও হতে পারবে? অন্যদিকে লিজেনের সৎমা এবং তার সৎ ভাইকে দেখতে পাই। তারা অফিসে বসেছিল। সৎমা তার ছেলেকে বলে, আমরা ইয়াংসির কাছে যাব, তাকে $1 বিলিয়ন চাইব। মা এবং ছেলে মিলে ইয়াংসির বাড়িতে ইনভাইট করার জন্য যায় এবং তাকে ইনভাইট করে। ইয়াংসি যখন বাড়িতে আসে তার মায়ের জায়গায় ইউজিন বসেছিল। ইয়াংসি বলে, মা কোথায়? মা আমাকে ডেকেছিল। ইউজিন বলে, না মা ডাকেনি, আমি ডেকে পাঠিয়েছিলাম। আমি তোমাকে ডেকেছিলাম, আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। তারা দুজনে কাছাকাছি পাশাপাশি বসেছিল। তাদের শত্রু একজনই, লিজেন। ইউজিন ইয়াংসিকে কমপ্লিমেন্ট দেয়, তাকে বলে, তুমি খুবই সুন্দর এবং তুমি অনেক বুদ্ধিমতী। এ শহরের সমস্ত ছেলে তোমাকে বিয়ে করতে চায়। বিদেশের ছেলেরা তোমার উপরে লাট্টু হয়ে গেছে, কিন্তু তুমি কেন আমার ভাইয়ের পেছনে পড়ে আছো? আর তো কিছুদিনের ভেতরে সে নিজে বরবাদ হয়ে যাবে। তার তো কোনো ফিউচার আমি দেখতে পাচ্ছি না। তুমি কি এটা নিয়ে কোনো দুঃখ পাচ্ছ না? তুমি তার পেছনে পড়ে তুমি তোমার জীবনটাকে কেন বরবাদ করতে চাইছো? এ শহরে অনেক ভালো ভালো ছেলে আছে, তাকে ছেড়ে দাও, অন্য কাউকে বেছে নাও। ইয়াংশি এই কথাটা শুনে খুবই রেগে যায়। সে জানে লিজেন তাকে কোনোদিন পছন্দ করবে না, সে তো লিনকে পছন্দ করে। ইয়াংশি বলে, তুমি ঠিক কথা বলেছ। হতে পারে এ শহরে অনেক ভালো ভালো ছেলে আছে যারা আমাকে পছন্দ করে, কিন্তু তাদের লিস্টে তুমি নেই। তুমি জাহান্নামে যাও। তোমার অ্যাডভাইসটা তুমি তোমার কাছে রেখে দাও, আমি যাচ্ছি। সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল, ইউজিন তাকে বলে, আমার বাবা লিজেনের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে। সে তো এখন সিইও নেই এবং সে ভবিষ্যতে কোনো দিন হতেও পারবে না। তুমি কেন তার পেছনে পড়ে আছো? সে তোমাকে কিছুই দিতে পারবে না। খুব তাড়াতাড়ি তার জমানো টাকাগুলো শেষ হয়ে যাবে। তুমি একবার চিন্তা করে দেখো, তোমার বাবার স্ট্যাটাসটা অনেক হাই। বাইরের লোকেরা কি বলবে সেটা কি তুমি ভেবে দেখেছো? তুমি এমন একজন মানুষকে বিয়ে করছো যার কাছে কিছুই নেই। এই ব্যর্থ মানুষটাকে তুমি ছেড়ে দাও, ও কোনো কাজের নয়। এই কথাটা শোনার পর ইয়াংশি সেখানে ফেরত চলে আসে। ইউজিন বলে, আমিও তোমার মতো, আমিও আমার ভাইয়ের ছত্রছাড়ায় বড় হয়েছি। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি আমার ভাইয়ের মতো হয়তো অতটা স্মার্ট নই, অতটা ইন্টেলিজেন্ট নই, তবে একটা জিনিস আমি বলতে পারি, আমি তার থেকে বেশি সহনশীল এবং আমার মধ্যে অনেক ধৈর্য আছে। আমি জানি কিভাবে এই কোম্পানিটাকে চালাতে হয়। আমরা এইভাবে পরিবারের ছত্রছায়ায় বড় হতে চাই না। আমরা কারোর ওপর ডিপেন্ড হব না। আমরা স্বাধীনভাবে ব্যবসা করতে চাই। সে তাকে বলে, আমরা দুজন যদি একসাথে হয়ে যাই তাহলে আমরা সবাইকে একসাথে হারাতে পারবো। অন্যদের কোনো সুযোগই দেব না। তুমি একবার হ্যাঁ বলে দাও,
তাহলে আমি তোমাকে বিয়ে করে নেব এবং তুমি শিওর ওয়াইফ হয়ে যাবে। আমরা 10 বিলিয়নের থেকে বেশি টাকা কামাতে পারবো। এর থেকে ভালো খবর কী বা হতে পারে? শুধু তুমি হ্যাঁ বলে দাও। ইয়াংশি চিন্তা করতে থাকে। ইউজিন তার কাজটা করে দিয়েছিল। সে ইয়াংশির মাথায় কুটবুদ্ধি ঢুকিয়ে দিচ্ছিল। ইউজিন চাইছিল ইয়াংশি যেন তার সাথে হয়ে যায়, তাহলে লিজেনকে খুব ভালোভাবে সে হারাতে পারবে। আরে বাপরে, এ কি হয়ে গেল? ইয়াংশি ইউজিনের সঙ্গে হাত মেলালো, সে রাজি হয়ে যায়। এটা ঠিক হলো কি ভুল হলো আমরা তো বলতে পারবো না। পরের দিন সকালবেলা অফিসে ইউজিন, তার বাবা এবং অন্যান্য বোর্ড মেম্বাররা বসেছিল। তার বাবাকে বলে, বাবা, আমরা ওই হীরের খনিটা কিনে নিয়েছি। হীরের প্রথম ব্যাচটা চায়নাতে পৌঁছে গেছে। খুব তাড়াতাড়ি আপনার হাতে সেই জেমসটা চলে আসবে এবং প্রোডাকশানটাও শুরু হয়ে যাবে। এই কথা শুনে তার বাবা খুবই খুশি হয়ে যায়। বোর্ড মেম্বার বাকি যারা ছিল তারা খুবই আনন্দ পায়। তারা বলে, আপনার স্ত্রী খুবই ইন্টেলিজেন্ট। আমার মনে হয় এই কোম্পানিটাকে খুব তাড়াতাড়ি ভালোভাবে চালাতে পারবে। আপনি গিয়ে বাড়িতে বসে যান এবং রিটায়ারমেন্টের কথা ভাবনা চিন্তা করুন। সুনীল বসে বসে খুবই আনন্দ করতে থাকে এবং সে মনে মনে ভাবতে থাকে, আমার মনে হয় এবারে আমরা লিজেনকে খুবই ভালোভাবে হারাতে পারবো। সে কখনোই সিইও হতে পারবে না। এরপর মিস্টার ইয়াও তার স্ত্রী সুনীলকে বলে, তুমি এক্ষুনি ডিজাইনের ওপরে কাজ করা শুরু করে দাও এবং আমাকে ফাইনাল রেজাল্টটা দাও, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা প্রোডাকশানটা শুরু করতে পারি। তার ছেলে বলে, বাবা, আমরা স্টিফেনের ওপর ভরসা করতে পারি। স্টিফেন বলেছে আমাদের এই ব্যাপারে সাহায্য করবে। অন্যদিকে আমরা দেখতে পাই লিজেন এখনও তার শ্বশুরবাড়িতে ছিল। মনে হচ্ছে কোনো কিছুর ব্যাপারে সে কোনো চিন্তাই ছিল না। তার বন্ধু জুন সেখানে চলে আসে। সে বলে, আমার কাছে একটা খারাপ খবর আছে, তোমার মা ওই হীরের খনিটা কিনে নিয়েছে। জুন তাকে বলে, আমরা এই ব্যাপারে কিভাবে হ্যান্ডেল করব? লিজেন বলে, আমার মা এবং আমার ভাইয়ের কাছে মনে হয় আর কোনো টাকা পয়সা নেই। তারা কোম্পানি কিভাবে চালাবে? তারা তাদের সমস্ত পয়সা তাদের নতুন কোম্পানিটার জন্য লাগিয়ে দিয়েছে। এবারে আমাদের সুযোগ। আমরা চাই খুব তাড়াতাড়ি এই নাটক থেকে যেন পর্দাটা ওঠে। লিজেন জুনকে বলে, শোনো জুন, আমার মনে হয় তোমার এখানে থাকাটা একদম উচিত নয়। আমার সৎমা তোমাকে ধরে নিতে পারে। তার থেকে ভালো তুমি এখান থেকে চলে যাও। সে বলে, ঠিক আছে লিজেন, আমি গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি এসো। জুন যাওয়ার পরে লিজেন লিনকে বলে, ডার্লিং, আমাকে যেতেই হবে। প্রার্থনা করো আমি যাতে সফল হতে পারি। মাঝখানে অনেক দিন আমরা দেখা সাক্ষাৎ করতে পারবো না। তুমি তোমার নিজের খেয়াল রেখো। তুমি বাড়ি থেকে একদম বেরোবে না এবং কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। লিজেনের কথা শুনে লিন খুবই দুঃখ পায়, কারণ সে চাইছিল লিজেনের সাথে যাওয়ার এবং লিজেনকে প্রোটেক্ট করার। লিন জানে লিজেনের সৎ মা যে কোনো কিছু ঘটনা ঘটাতে পারে, তার উপর একদম বিশ্বাস ছিল না। লিজেন লিনকে তার সাথে নিয়ে যেতে চাইছিল না, কারণ লিজেন ভালো করেই জানে লিন তার একমাত্র উইকনেস। তারা লিনের উপরে আঘাত হানতে পারে। লিজেন কোনোরকম ভাবে চাইছিল না যাতে লিন আঘাত পায়। সে লিনকে নিজের থেকেও বেশি ভালোবাসে। লিজেন লিনকে বলে, হানি, যতক্ষণ না এই মামলাটা শেষ হচ্ছে ততক্ষণ তুমি এখানেই থাকো, আমার জন্য অপেক্ষা করো। আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করব এবং তোমাকে এখান থেকে নিয়ে যাব। তারা দুজন দুই ভালোবাসার পাখি, গলা জড়ায়। তারা দুঃখী ছিল, কিন্তু তাদের এই ভয়ঙ্কর পরিস্থিতি তো সামাল দিতে হবে। তার সৎমাকে হারাতেই হবে। লিজেন সমস্ত কথা শোনার পর লিন লিজেনকে বলে, হ্যাঁ হ্যাঁ পতিদেব, আমি তোমার কথা শুনবো। শুধু তুমি তোমার মোবাইলটা চালু রাখবে এবং আমার সাথে যোগাযোগ করবে। আমি প্রার্থনা করব যাতে তুমি ভালোভাবে সুস্থ সবল আমার কাছে ফিরে আসতে পারো। যদি কোনো গড়বড় হয় আমি ডাইরেক্ট সেখানে পৌঁছে যাব। বুঝতে পারলে? লিজেন বলে, ওকে আমার ডার্লিং, যেটা তুমি ভালো বোঝো সেটাই তুমি করো। অন্যদিকে আমরা দেখতে পাই লিজেনের বাবা তার রুমে বসেছিল। একটা মহিলা কর্মচারী এসে লিজেনের বাবাকে একটা বক্স দেয়। সেই বক্সের ভেতরে জেমস ছিল।
লিজেনের বাবা মা খুব এক্সাইটেড ছিল, কারণ সাউথ আফ্রিকা থেকে এই জেমসগুলো নিয়ে আসা হয়েছিল $1 বিলিয়ন দিয়ে। তারা এই জেমসগুলো কিনেছিল। লিজেনের বাবা সেই পাথরগুলোকে তাড়াতাড়ি বক্স থেকে বের করে একটা আতস কাঁচ নিয়ে সেগুলো পরীক্ষা করতে শুরু করে দেয়। অন্যদিকে ইউজিনের অ্যাসিস্ট্যান্ট ইউজিনকে বলে, স্যার স্টিফেন গায়েব হয়ে গেছে, আমরা তাকে কোনোরকমভাবে যোগাযোগ করতে পারছি না, এবার যে কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। এই খবরটা শোনার পর ইউজিন পাগল হয়ে যায়। সে অ্যাসিস্ট্যান্টের কলার ধরে তাকে বলে, তোর হিম্মত কি করে হয়, তুই আমার সাথে ইয়ার্কি করছিস? আমি গতকালই তার সাথে কথা বলেছি আর তুই বলছিস সে গায়েব হয়ে গেছে। স্যার তার মোবাইলটা অফ আছে। ইউজিন বলে, তুমি যাও যত তাড়াতাড়ি সম্ভব এবং যেখান থেকে পারো স্টিভেনকে ধরে নিয়ে আসো। ইউজিনের প্রেমিকা মানে ইয়াংসি সে ওখানে বসেছিল। সে তার বিজনেস পার্টনার হয়ে গেছিল। সে সমস্ত কথাবার্তা শুনে নেয়। সে বলে, স্টিফেন ওই ছেলেটা যার ব্যাপারে তুমি আমাকে সবসময় বলতে? সে বলে, হ্যাঁ সুইটি, ঠিক বলেছ। সে এখন কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছি না। আমি কি করব? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এরপর ইয়াংসি কিছুটা আভাস পেয়ে যায়। সে ইউজিনকে বলে, তুমি তার প্রোফাইলটা আমাকে দাও, আমি দেখি। ইয়াংসির প্রোফাইলটা দেখে বুঝতে পেরে যায় ইউজিন পুরো মাঠে মারা গেছে। তার সমস্ত টাকা পয়সা সব বরবাদ হয়ে গেছে। স্টিফেন তাদের সবাইকে বোকা বানিয়ে কেটে পড়েছে। ইয়াংসি তাকে মারতে মারতে বলে, তুই কি গাধা আছিস নাকি রে? তোর মাথায় কি গোবর ভরা আছে? তুই যে মানুষটাকে দেখিসনি সে মানুষটাকে বিশ্বাস করলি কি করে? সে তোকে টুপি পরিয়ে কেটে পড়েছে। ইউজিন বলে, দাঁড়াও আমার ডার্লিং, তুমি এখান থেকে চলে যেও না। ইয়াংসি তাকে বলে, তোর মতো ইডিয়েটের সাথে আমি কখনো বিয়ে করতে পারবো না। সে বলে, আমি এক্ষুনি গিয়ে আমার বাবাকে বলে দিচ্ছি আমি এই বিয়েটা করব না। যেতে যেতে সে একটা কথা বলে যায়, ভিক্ষা করো, যা ইচ্ছা করো, চুরি করো, কিন্তু আমি আমার $1 বিলিয়ন ফেরত চাই, না হলে আমরা কোর্টে দেখা করব। এইটা বলার পরে ইয়াংসি সেখান থেকে চলে যায়। ইউজিনের মুখটা দেখার মতো ছিল, বাংলার 5-এর মতো হয়ে যায়। মনে হচ্ছিল তার ইজ্জত যেন কেউ লুট করে নিয়ে গেছে। সে তো বরবাদ হয়ে গেছে, তার আর কিছু করার ছিল না। কিছুক্ষণ আগে সে ফ্যালফ্যাল করে হাসছিল, এখন দেখো কান্নায় ভেঙে পড়েছে। ইউজিন পাগল হয়ে গেছিল। সে কোনো মতেই ভেবে পাচ্ছিল না তার বাবাকে যেন ওই জেমস এর স্টোনগুলো না দেয়। সে বাড়িতে ফোন করে বলে বাবা যেন ওই স্টোনগুলো না দেখতে পায়, কিন্তু আফসোস যেটা হওয়ার ছিল না সেটাই হলো। চাকরটা বলে, আমাকে ক্ষমা করবেন, জেমস স্টোনগুলো আমি আপনার বাবার হাতেই দিয়েছি। ইউজিন তো খুবই ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না এরপর তাদের সাথে কি হতে চলেছে। তার বাবা অনেকক্ষণ চেক করার পরে বুঝতে পেরে যান এই স্টোনগুলো নকল, এবং এটা বুঝতে পেরেই তার হার্ট অ্যাটাক চলে আসে। সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন, আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, তাহলে এখন রাখি।